আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি নাবিলা রহমান। শুরুতেই সংবাদ শিরোনাম। সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয় বাতিলের দাবিতে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে নবম দিনের মতো চলছে আন্দোলন কর্মসূচি। কোটা বাতিলের দাবিতে আজও বিভিন্ন স্থানে সড়ক অবরোধ। বৃষ্টি কমায় দেশের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির উন্নতি। পানি না নামায় বেশিরভাগ এলাকার মানুষ এখনও জলমগ্ন। 9 দিন পর আজ থেকে সিলেটে শুরু হলো এইচএসসি পরীক্ষা। এবং নওগাঁয় বাড়ছে গ্যাস সিলিন্ডারের ঝুঁকিপূর্ণ ব্যবহার। নিয়মের তোয়াক্কা না করে ব্যবহার হচ্ছে হোটেল রেস্তোরাঁয়। যে কোনো সময় অগ্নি দুর্ঘটনার আশঙ্কা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয় বাতিলের দাবিতে নবম দিনের মতো আন্দোলন কর্মসূচি অব্যাহত রয়েছে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে। দাবি মেনে না নেওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আন্দোলনরত শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা। এদিকে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম বন্ধ থাকায় দেখা দিচ্ছে সেশন জটের আশঙ্কা। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে রিপোর্ট করছেন ঐশী গোস্বামী প্রমা। শিক্ষক সমিতির আহ্বানে সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয় বাতিলের দাবিতে টানা এক সপ্তাহের বেশি সময় ধরে অচল দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের 40টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে বন্ধ রয়েছে পাঠদান সহ সব কার্যক্রম। সরকার দাবি না মানলে বিশ্ববিদ্যালয়গুলোতে এই কর্মসূচি চলবে বলে জানিয়েছেন শিক্ষক কর্মচারীরা। আমাদের এই বৈষম্যের যে পেনশন স্কিম দেওয়া হয়েছে এটা যে পর্যন্ত যৌক্তিকভাবে বাতিল করা না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই বিশ্ববিদ্যালয়ের সংগ্রাম চলবে। এদিকে নবম দিনের মতো চলছে খুলনার 3টি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের সর্বাত্মক কর্মবিরতি। বন্ধ রয়েছে ক্লাস, মিড টার্ম, ফাইনাল ও ভর্তি পরীক্ষা সহ সব ধরনের দাপ্তরিক কার্যক্রম। প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে কর্মবিরতি পালন করছে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি ও কর্মকর্তা পরিষদ। দাবি আদায়ে কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পৃথক কর্মসূচি পালন করা হয়। এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে আয়োজিত কর্মসূচিতে বক্তব্য দেন শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক। একই দাবিতে সভা ও সমাবেশ করেছে বিশ্ববিদ্যালয়ের অফিসার সমিতিও। শিক্ষকরা 2015 সালে একবার আন্দোলন করেছিল, আবার তারা বাধ্য হয়েছে আন্দোলনটা করতে। বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা অনির্দিষ্টকালের কর্মবিরতি অব্যাহত রাখায় প্রশাসনিক কাজসহ সবকিছুতে অচলাবস্থার সৃষ্টি হয়েছে। দাবি আদায়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের ডাকে 3 দফা দাবিতে দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের এই কর্মসূচি পালিত হচ্ছে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। সকল চাকরিতে বৈষম্যমূলক কোটা প্রথা বাতিল করে মেধাভিত্তিক নিয়োগের দাবিতে আজও বিক্ষোভ মিছিল এবং সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে দুপুর 3:30 থেকে বরিশাল, ঢাকা, পটুয়াখালী, কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেন তারা। ফলে চরম দুর্ভোগের শিকার হন যাত্রীরা। অবিলম্বে দাবি মানা না হলে সারা দেশে কঠোর আন্দোলনে যাবার ঘোষণা দেন শিক্ষার্থীরা। একই দাবিতে বিকেলে সংক্ষিপ্ত সমাবেশ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে আয়োজিত সমাবেশে অবিলম্বে সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবি জানানো হয়। অন্যথায় আগামী দিনে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। বৃষ্টি কমায় দেশের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। তবে পানি না নামায় বেশিরভাগ এলাকার মানুষ এখনো রয়েছে জলমগ্ন। বন্ধ রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। বন্যার পানিতে নষ্ট হয়েছে রোপা আমনের বীজতলা। হবিগঞ্জ, কুড়িগ্রাম, জামালপুর, নেত্রকোনা সহ বিভিন্ন জেলায় সুপেয় পানি ও খাদ্য সংকটে মানবেতর দিন পার করছে বানভাসী মানুষ। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্র নিয়ে আরও জানাচ্ছেন আশিকুর রহমান। হবিগঞ্জের আজমিরিগঞ্জ উপজেলায় কালনী ও কুশিয়ারার পানি বেড়ে বিপদসীমার 72 সেন্টিমিটার উপর দিয়ে বইছে। আজমিরগঞ্জ উপজেলার বদলপুর, পাহাড়পুর, জলসুখা, শিবপাশা, আজমিরিগঞ্জ সদর ইউনিয়নে পানিবন্দী লক্ষাধিক মানুষ। সিরাজগঞ্জ সদর ও কাজীপুরের বন্যার পানি ধীরগতিতে কমছে। ফলে জেলার বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। 5 উপজেলার 34টি ইউনিয়নের 90,000-এরও বেশি মানুষ এখন পানিবন্দী। পানি ওঠায় বন্ধ রয়েছে 78টি শিক্ষা প্রতিষ্ঠান। গত 2 দিন পাহাড়ি ঢল ও বৃষ্টি না থাকায় নেত্রকোনার সব নদীর পানি কমতে শুরু করেছে। উবদাখালী নদীর পানি কমে বিপদসীমার 20 সেন্টিমিটার উপর দিয়ে বইছে। তবে ডুবে যাওয়া গ্রামগুলো থেকে পানি এখনো নামেনি।
কুড়িগ্রামে ব্রহ্মপুত্র, দুধকুমার ও ধরলা নদীর 5টি পয়েন্টে পানি কমলেও এখনও বিপদসীমার উপর দিয়ে বইছে। পানিবন্দী জেলার 9 উপজেলার প্রায় 2 লাখ মানুষ। বনভাসী মানুষের ঘরের মজুদ খাবার শেষ হয়ে যাওয়ায় খাদ্য সংকটে পড়েছেন তারা। জামালপুরে নামতে শুরু করেছে বন্যার পানি। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকা হচ্ছে ইসলামপুর ও দেওয়ানগঞ্জ। বন্যা দুর্গত এলাকায় দেখা দিয়েছে শুকনো খাবার, বিশুদ্ধ পানি ও গোখাদ্যের সংকট। পানির জন্য কোনো জায়গায় আমরা বাইরে বের পাইতেছি না, মনে করেন কোনো খাওয়া খাদ্য ঠিক মতন পাইতেছি না। স্কুলও পাইছে গরু বাছুর নিয়ে খুব অসুবিধা আছে। বৃষ্টি আশ্রয় কেন্দ্রে তাদেরকে যে বসত বাড়ি থেকে সরিয়ে নিয়েছি। শুকনা খাবার 10 কেজি করে চাল, চিরা এবং তেল, ডাল সেগুলো সরবরাহ করা হচ্ছে। শেরপুরে ধীরে ধীরে পানি কমতে শুরু করলেও নিম্নাঞ্চলের মানুষের দুর্ভোগ কমেনি। শেরপুর সদর উপজেলার 15টি গ্রামের নিম্নাঞ্চলের বিস্তীর্ণ এলাকার রোপা আমনের বীজতলা, আউশ ধান ও সবজি ক্ষেত নষ্ট হয়ে গেছে। কয়েকদিনের বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলের পানিতে নদী ভাঙন দেখা দিয়েছে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। সারা দেশে 9 দিন আগে শুরু হলেও বন্যার কারণে আজ থেকে শুরু হলো সিলেট শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা। সকালে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের পরীক্ষার মধ্য দিয়ে শুরু হয় এবারের এইচএসসি পরীক্ষা। পরীক্ষায় অংশ নেন সিলেট বিভাগের 4 জেলার 309টি শিক্ষা প্রতিষ্ঠানের 82,795 পরীক্ষার্থী। এর মধ্যে 33,590 জন ছাত্র এবং 49,205 জন ছাত্রী। এদিকে বিভিন্ন কেন্দ্রের ভেতরে পানি না থাকলেও বাইরে বন্যার পানি মারিয়ে কেন্দ্রে পৌঁছায় পরীক্ষার্থীরা। বিভিন্ন কেন্দ্রে তাদের চলাচলের সুবিধার্থে বালির বস্তা ফেলে রাস্তা করে দেওয়া হয়েছে। শিক্ষা বোর্ড বলছে, বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ায় এবং কেন্দ্রের মধ্যে পানি না থাকায় শুরু হয়েছে এইচএসসি পরীক্ষা। তবে বন্যার কারণে সিলেট শিক্ষা বোর্ডের পূর্ব নির্ধারিত রুটিনের 4টি বিষয়ের পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করা হয়েছে। 13 আগস্ট থেকে এই 4 বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে। নওগাঁয় যত্রতত্র বাড়ছে গ্যাস সিলিন্ডারের ঝুঁকিপূর্ণ ব্যবহার। নিয়মের তোয়াক্কা না করে চায়ের দোকান থেকে শুরু করে বিভিন্ন হোটেল রেস্তোরাঁয় ব্যবহার হচ্ছে সিলিন্ডার। আগুনের কাছে রেখেই চলছে সিলিন্ডারের ব্যবহার। এতে যে কোনো সময় ঘটতে পারে ভয়াবহ অগ্নি দুর্ঘটনা। নওগাঁ প্রতিনিধি রায়হান আলম পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আসিফুর রহমান সাগর। দাউ দাউ করে জ্বলছে চুলার আগুন, পাশেই রাখা গ্যাস ভর্তি ছোট বড় সিলিন্ডার। অনেকেই আবার ফুটপাতে গ্যাস সিলিন্ডার বসে করছেন রান্না। নওগাঁ শহরের হোটেল রেস্তোরাঁগুলোতে হরহামেশা দেখা মিলবে এমন চিত্রের। শুধু হোটেল রেস্তোরাঁ নয়, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে যত্রতত্র ফেলে রেখে বিক্রি করা হচ্ছে সিলিন্ডার। বিষয়টি নিয়ে উদ্বিগ্ন স্থানীয়রা। তাদের মতে, প্রশাসনিক তদারকি না থাকায় কেউ মানছে না নিয়ম নীতি, ফলে যে কোনো সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা। এইগুলো বিক্রি হচ্ছে আমাদের প্রশাসনের এবং কি আইন শৃঙ্খলা বাহিনীর নাকের ডগায়। অবিলম্বে এই বিষয়গুলো নজরে এনে প্রশাসন ব্যবস্থা করবেন। তদারকি করার জন্য যে আমাদের বাজার ব্যবস্থা, সেটা আমরা দেখি যে অকার্যকর। যেখানে চুলা সেখানেই গ্যাসের সিলিন্ডার রাখা হচ্ছে, ক্ষেত্র বিশেষে রাস্তার ফুটপাতে গিয়ে রাখা হচ্ছে। কোথাও যদি এই মফস্বল শহরে কোথাও যদি আগুন লাগে, তাহলে নিভানোর মতো ক্যাপাসিটিও নাই। দুর্ঘটনার আশঙ্কা করছে ফায়ার সার্ভিসও। শহরের যানজটের কারণে অগ্নি নির্বাপন ব্যবস্থা নিয়েও চিন্তিত সংস্থাটি। যেমন তেমন করে যেমন যার ইচ্ছা হয় সেমন করে, আসলে এটা দুর্ঘটনার মাত্রাটাকে বাড়িয়ে দেয়। এ বিষয়ে অভিযান পরিচালনার কথা জানিয়েছে জেলা প্রশাসন। খুব শীঘ্রই ফায়ার সার্ভিসকে বলবো তারা যেন এটা চিহ্নিত করে, আমরা আগে একটু প্রচার করি যে এটা ঠিক না, এটা জনগণের জন্য হুমকি স্বরূপ। তারপরে যদি কাজ না হয় আমরা অবশ্যই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। সুষ্ঠু তদারকির মাধ্যমে যত্রতত্র গ্যাস সিলিন্ডার ব্যবহারে প্রশাসন কঠোর হবে, এমনটাই প্রত্যাশা সচেতন মহলের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। খুলনার চাঞ্চল্যকর ডুমুরিয়ার সড়কপুর ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম রবি হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা ও পরাজিত উপজেলা চেয়ারম্যান প্রার্থী আসগর আলী তারা বিশ্বাস ও কিলার সাইদুর রহমানকে 5 দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। দুপুরে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে তাদের হাজির করে পুলিশ 10 দিনের রিমান্ড চাইলে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। গত শনিবার রাত 9:45টার দিকে ডুমুরিয়ার গুটুদিয়া ওয়াবদার মোড়ে দুর্বৃত্তদের গুলিতে সরাবপুর ইউনিয়নের পরিষদের টানা 3 বার নির্বাচিত ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা রবি সন্ত্রাসীদের গুলিতে নিহত হন। এই ঘটনায় নিহতের স্ত্রী শিরিন বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন।
পার্বত্য চট্টগ্রামের 1900 সালের শাসন বিধি বাতিলের প্রতিবাদে বান্দরবানে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে পাহাড়ি সম্প্রদায়ের বিভিন্ন সংগঠন। সকালে শহরের বঙ্গবন্ধু মুক্ত মঞ্চের সামনে 11টি পাহাড়ি সম্প্রদায়ের নারী পুরুষ মানববন্ধনে অংশ নেয়। এতে বক্তব্য রাখেন হেডম্যান অ্যাসোসিয়েশনের সভাপতি গ্লা থইয়ালি মার্মা, দুর্নীতি দমন কমিটির সভাপতি অং চমং মার্মা, ছাত্রনেতা মং সিং মার্মা ও বীরলাল তঞ্চঙ্গা। সমাবেশে বক্তারা বলেন, 1900 সালের শাসন বিধি পার্বত্য চট্টগ্রামের প্রশাসন সংক্রান্ত প্রধান আইনি দলিল হিসেবে পরিচিত, যা পার্বত্য অঞ্চলের ভূমি ব্যবস্থাপনা, সম্পদ সংরক্ষণ, শাসন বিধি, কৃষ্টি, সংস্কৃতি সংরক্ষণ সহ পাহাড়ি সম্প্রদায় প্রজন্মগত চর্চার অংশ হয়ে আছে। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেয়া হয়। খাগড়াছড়ির দিঘি নালার মাধ্যমে বোয়ালখালীর বাসিন্দাদের এখনও নদী পার হতে হয় দড়ি টেনে। মেরুং ইউনিয়নের এই খেয়াঘাটটি প্রায় 50 বছর ধরে এভাবে চলে আসলেও সেতু নির্মাণে নেই কোনো উদ্যোগ, ফলে সীমাহীন দুর্ভোগের শিকার 10 গ্রামের মানুষ। খাগড়াছড়ি প্রতিনিধি আবু দাউদের রিপোর্ট, জানাচ্ছেন তামান্না জেনিফার। খাগড়াছড়ির গুরুত্বপূর্ণ উপজেলা দীঘিনালা। গত 1.5 দশকে এখানে দৃশ্যমান উন্নয়ন হলেও পিছিয়ে আছে মেরুং ইউনিয়নের মাইনি নদীর পূর্ব পাড়ের মানুষ। এই ঘাট দিয়ে নৌকায় পারাপার হন খালকুলপাড়া, ডুলুছড়ি, মধ্যবেদছড়ি, আশ্রমপাড়া, তারাবনিয়া, মধ্য আদাম সহ 8 থেকে 10 গ্রামের মানুষ। নৌকার ভিতরে প্রতি বছর বর্ষা আসলে মানুষ মারা যায় 10-12 জনের উপরে। আমাদের এই ঘাট পারাপারের জন্য অনেক সময় নৌকা ডুবিও হয়। বর্ষার সময় পানি বেশি হয় এবং পারাবার জন্য বড় কষ্ট। সরকার মহোদয়ের কাছে আমাদের আকুল আবেদন, আমাদের এই ব্রিজটা খুবই প্রয়োজন, যদি ব্রিজটা দেয় আমরা উপকৃত হব। সেতু না থাকায় উৎপাদিত ফসল বাজারে নিতেও অসুবিধায় পড়ছেন এলাকাবাসী। এই প্রাণহানি না হওয়ার জন্য একটি সেতু খুবই গুরুত্বপূর্ণ দরকার। আমি আগামী উপজেলা মাসিক সমন্বয় মিটিংয়ে এই গুরুত্বপূর্ণ সেতুর কথাটি তুলে ধরব। মধ্যম বোয়ালখালী ঘাটপাড়ে ব্রিজটা আমাদের বিভিন্ন ডিপার্টমেন্ট আছেন, ওই ডিপার্টমেন্টের মাধ্যমে এবং আমাদের মন্ত্রী মহোদয়ের শরণাপন্ন হয়ে আমরা সামনে ব্রিজটি করে দেব। সাধারণ মানুষের চলাচলের সুবিধায় বোয়ালখালী সেতু নির্মাণে উদ্যোগ নেওয়া হবে, এমনটাই প্রত্যাশা এলাকাবাসী ও জনপ্রতিনিধিদের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুর মুক্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। দুপুরে শহরের পোস্ট অফিস মোড়ে জেলার সাংস্কৃতিক সংগঠনগুলো এই কর্মসূচির আয়োজন করে। এতে অংশ নেয় স্বাধীনতা সাংস্কৃতিক পরিষদ, ঝংকার শিল্পী গোষ্ঠী, বঙ্গবন্ধু সাংস্কৃতিক ফোরাম সহ নানা সংগঠন। সাইদুল করিম মিন্টুকে মিথ্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে দাবি করে অবিলম্বে তার মুক্তির দাবি জানায় বক্তারা। ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার ঘটনায় গত 11 জুন সাইদুল করিম মিন্টুকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। পরে তাকে গ্রেপ্তার দেখানো হয়। মৌলভীবাজারে জুড়ি ও কন্টিনালা নদীর পানিতে বিলীন হয়ে গেছে শত শত ঘরবাড়ি সহ বহু স্থাপনা। গৃহহীন হয়ে পড়েছে অসংখ্য পরিবার, ঝুঁকিতে রয়েছে আরও কয়েক শতাধিক। প্রতিনিধি সৈয়দ মহসিন পারভেজের পাঠানো তথ্য ও চিত্রে আরও জানাচ্ছেন আশিকুর রহমান। ভারত থেকে নেমে আসা পানির স্রোতে মৌলভীবাজারের জুড়ি ও কন্টিনালা নদীর পানিতে রাবার ড্রাম পর্যন্ত 73 কিলোমিটার এলাকা বিলীন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। নদী ভাঙনের মুখে বসতভিটা সহ বিভিন্ন স্থাপনা। চলতি বছরে নতুন করে ভাঙন শুরু হওয়ায় আতঙ্ক দেখা দিয়েছে স্থানীয়দের মাঝে। এ পর্যন্ত স্থায়ী কোনো বাঁধ নির্মাণ না হওয়ায় প্রতি বছর বর্ষা মৌসুমে ভাঙনের শিকার হয় এলাকাটি। অধিক বৃষ্টি আর উজানের ঢলে তীরবর্তী এলাকার রাস্তা ডুবে যাওয়ায় বিপাকে পড়েছে শিক্ষার্থীরা। নদীর পাড়ের মধ্যে আমরা ঘর দুয়ার সবগুলা ভাঙ্গা লইয়া যাইতেছে, মেম্বার চেয়ারম্যানে কোনো সহযোগিতা করে না। আর ওখানে যে বাঙ্গা এটা যদি খাম কাজ না হয় ভবিষ্যতে ঘর বাড়ি থাকা সম্ভব না। প্রত্যেকটা বছর এখানে ঘর বাড়ি ভাঙে, এইবারও 2-3টা বাড়ি ভেঙে গেছে। তারপর এখানে রেলের কিছু কাজ হইতেছে, এই জন্য ইন্ডিয়াতে যে পানিটা আসে বন্যার সময় বা আমাদের দেশে যে পানিটা আসে তখন পানি এখানে বর্ধিত হয়ে যায়। আমরা অনেক দৌড়ঝাঁপ দিছি, আবেদন নিবেদন করছি, অনেক আশ্বাস দেওয়া হয়েছে, কিন্তু এই নদী ভাঙনের এই নদী পাড়ের মানুষগুলাকে রক্ষার লাগে সরকার কোনো এখনো ব্যবস্থা নেই। সরকারের দাবি আমরা একটা স্থায়ী ব্যবস্থা করিয়া দেওয়া। ভারতে হওয়া বৃষ্টি আর ভয়াবহ ঢলে স্রোত বেশি থাকায় গতিপথ বদলে উত্তাল হয়ে ওঠে জুড়ি ও কন্টিনালা নদী, যা স্থানীয়দের মারাত্মক ক্ষয়ক্ষতি হয়ে আসছে।
আশা করতেছি এই সমীক্ষা প্রকল্প গ্রহণের মাধ্যমে একটি কমপ্লিট প্রকল্প গ্রহণ করে এই নদীর দুপারে যে মানুষের ক্ষয়ক্ষতি হচ্ছে বা নদী ভাঙ্গন হচ্ছে সেটা প্রকল্প গ্রহণের মাধ্যমে এটা দুঃখ লাঘব করা সম্ভব। নদী দুটির ভাঙন রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নেবে এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। প্রথম আলোর উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শেষ হল ঢাকা পর্বের GPA 5 প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের 2 দিনের সংবর্ধনা অনুষ্ঠান। সাভারের আশুলিয়ায় আজ দ্বিতীয় দিনের অনুষ্ঠানে ঢাকা, মানিকগঞ্জ, গাজীপুর জেলার 9,000-এরও বেশি শিক্ষার্থী অংশ নেন। সংবর্ধনার প্রথম দিন অংশ নিয়েছিলেন ঢাকা জেলার 10,000 শিক্ষার্থী। সকাল থেকে দুপুর পর্যন্ত শিক্ষার্থীদের জন্য নানা আয়োজন রাখা হয় ফ্যান্টাসি কিংডমে। এ সময় বিভিন্ন রাইডে আনন্দ উল্লাসে মেতে ওঠেন তারা। অনুষ্ঠানের পৃষ্ঠপোষকতায় ছিল শিক্ষা ডিজিটাল প্ল্যাটফর্ম শিখো। প্রথম আলোর সহযোগী সম্পাদক সুমনা শারমিন, নির্বাহী সম্পাদক সাজ্জাদ শরীফ, ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস বাংলাদেশের উপাচার্য ডক্টর ইমরান রহমান, ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিকের উপাচার্য ডক্টর কামরুল আহসান, প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক ও সাহিত্যিক আনিসুল হক, শিখোর প্রতিষ্ঠাতা ও সিইও তাহির চৌধুরী এ সময় উপস্থিত ছিলেন। মিডিয়ার পার্টনার ছিল এটিএন বাংলা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি গ্রামগঞ্জের খবর। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।